মেহের মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে নতুন সংসদের মানে নবনির্বাচিত যে সরকার 6 মাস তারা কাটিয়েছেন, সেই সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলো। তৃতীয় অধিবেশনের শুরুতেই আমরা বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে এক ধরনের বিতর্ক দেখলাম। আমাদের আজকের বিষয় আমরা উত্তপ্ত সংসদ ও সমসাময়িক বিষয় দিয়েছি, যদিও এই উত্তপ্ত সংসদ, এই উত্তপ্ত শব্দটা আমি আমাদের যে সাংবাদিকতার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে দারুণভাবে মনে করি যে এটি আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, বরঞ্চ বিতর্কটাই বলা চলে। উত্তপ্ত হলো যেটা আগুনে তাপ দিলে যা হয়। যাই হোক, যেই বিষয়টিকে আমার কাছে মনে হলো, আমার যে সাধারণ মানুষ, তারপরে নাগরিক এবং তারপরে সাংবাদিক, এই তিন জায়গার থেকে আমি এই সংসদের এই 3 নাম্বার অধিবেশনে এসে আমি বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয় দেখতে পেলাম। যদিও সবাই এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং হাসনাত আবদুল্লাহর বিষয়গুলোকে সামনে এনেছে, এগুলো নিয়ে আলোচনা চলবে। আমি যে বিষয়টি দেখতে পেলাম সেটি হলো, রুমিন ফারহান আজকে বললেন যে একটি চুক্তির কথা বা একটি জোটে যাওয়ার কথা বললেন এবং সংসদে বললেন, এবং সেটি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন যে এই ব্যাপারে কি হচ্ছে, এবং পররাষ্ট্রমন্ত্রী সেটির উত্তর দিলেন। অর্থাৎ এই প্রক্রিয়াটি আমাদের সংসদ থেকে উধাও হয়ে গিয়েছিল। এই প্রক্রিয়াটি আমাদের সংসদের লেজিটিমেসি থেকে বাইরে ছিল। এবং এই জায়গাটি, অর্থাৎ রুমিন ফারহানা যে প্রশ্ন করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী যে উত্তর দিয়েছেন, যেটি সংসদে হওয়া উচিত, যেটি জনগণ জানা উচিত, এটি আবার শুরু হলো। এটি হয়তোবা 24 জুলাই আগস্টের আন্দোলনের পরে আবারও একটি বড় মাইল ফলক। হয়তোবা সাদা চোখে মনে হতে পারে যে এটি খুব সাধারণ বিষয়। আমরা আমাদের আলোচনায় যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং কুড়িগ্রাম 2 থেকে এনসিপির থেকে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। আকস্মিক বন্যা ভূমিধসে নেপালের নিহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। নিখোঁজ 1,500-এরও বেশি। দুর্গততে দ্রুত সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে যাতে আমরা কোন প্রকারে কীভাবে সহযোগিতা করতে পারি, বিশেষ করে মেডিকেল টিম এবং উদ্ধার কাজে যাতে আমরা সহযোগিতা করতে পারি, তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ করেছে। নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে সংসদে পররাষ্ট্রমন্ত্রী। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা। আধুনিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদন ও রপ্তানিমুখী সামরিক শিল্প গড়ার প্রত্যয় সেনা প্রধানের। করাইল সহ রাজধানীর 3 বস্তির আধুনিকায়নে বিনিয়োগ করবে চীন। অর্থনীতিকের পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়। এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার নির্দেশ রাষ্ট্রপতির। আগামী মাসেই হতে পারে ভোটের তফসিল ঘোষণা, জানিয়েছেন সিইসি। শুনছিলেন শিরোনাম। আমরা আলোচনা যাব। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আতিক মুজাহিদ, আপনি তো সংসদে ছিলেন, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা তো দেখেছি সংসদের যতটুকু দেখতে পারার, তারপর আপনি যদি আমাদেরকে 2 থেকে 3 মিনিটের একটা ব্রিফ বলেন যে মূলত যে আলোচনাটি হলো আজকে প্রথম দিনেই, হাসনাত যে প্রশ্নটি করলেন এবং রুমিন ফারহানা যে প্রশ্নটি করলেন, দুটি প্রশ্নের বিষয়ে সরকারি দলের অবস্থান থেকে আপনারা কি চিন্তা করছেন? আচ্ছা, পজিটিভ দিয়ে শুরু করি। প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র বিষয়। আপনাকে কাউকে খুশি করার কিছু নাই, আপনার যেটা মনে হয়েছে তাই বলবেন, যেমন যেটা যৌক্তিক তাই বলবেন। মানুষ তো সবসময় নেগেটিভটা পছন্দ করে, বাংলাদেশে সবাই। পজিটিভ ইস্যু হলো যে একটা ইস্যু যেটা হলো বাংলাদেশের সবাই অলমোস্ট এক, সেটা হলো ফরেন পলিসিতে আমরা কারো আন্ডারে থাকতে চাই না আমরা। সো ঢাকার ডিসিশন ঢাকায় নেবে, নট দিল্লি। ঠিক আছে, নট দিল্লি, নট ইসলামাবাদ, নট ওয়াশিংটন, নট মিয়ানমার, আর আমাদের স্বার্থ আমরা দেখব। এখানে কোনো দেশে যদি নেগোসিয়েশন করতে হয় ঢাকায় এসে নেগোসিয়েশন করতে হবে।
তো যেহেতু আমি ফরেন কমিটির সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্য, সো সে জায়গা থেকে যে মক্কা প্যাক্ট ইজ রিয়েলি গুড ফর আস ইন টার্মস অফ ন্যাশনাল সিকিউরিটির জন্য, ঠিক আছে? কারণ বাংলাদেশকে তার নিজস্ব সিকিউরিটি বলায় বা একটা ফ্রেমওয়ার্ক লাগবে, যেটা আমরা পোস্ট জুলাই ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক বলতে পারি, যেটা আমাদের দীর্ঘদিন মিসিং ছিল। এবং সৌভাগ্যক্রমে আমি ন্যাশনাল এনডিসিতে একটা রিসেন্ট একটা 3 সপ্তাহ কোর্সও করে আসলাম, ডিফেন্স স্ট্র্যাটেজি বাংলাদেশের কী অবস্থা। তো ফ্রম মাই এই জ্ঞান থেকে মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে মক্কা চুক্তি বলেন বা এই যেটা যে প্যাক্ট হচ্ছে সেটার ব্যাপারে আসলে বাংলাদেশ ইতিবাচক। আমি একটু আগে জানতে চাই যে মক্কা প্যাক্টটা কি? এটা একটা ডিফেন্স কাইন্ড অফ থিং, যে আমাদের কাউকে যে হিট করে তাহলে আমরা সবাই এটা এলাই হিসাবে হিট করবো, এইটা একটা ইস্যু। কারা কারা আছেন এখন এটা পর্যন্ত, এখন কি আছেন প্রক্রিয়ায় আছে, পাকিস্তান- বাংলাদেশ কোন অবস্থানে আছে? পাকিস্তান আছেন, সৌদি আছেন, টার্কি আছেন। ইফ ইউ লুক ইনটু দিস স্ট্রেংথ অফ দিস প্যাক্ট, টার্কি ডিফেন্স এখন হিউজ পরিমাণ, তারা খুবই এক্সপার্ট, তাদের সেল করতেছে, তারা বিভিন্ন ধরনের বাইরেক্টর বলেন, মিসাইল বলেন, ফাইটার জেট বলেন, অনেক কিছু এগিয়েছে। আমাদের এদিকে পাকিস্তানের সাথে কি আছে, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, নিজস্ব ফাইটার জেট তারা প্রোডাকশন করতেছে। আমাদের যদি বলি বেনিফিটটা কি, মানে আপনার যে সৌদি আরবের সাথে আমাদের হিউজ একটা সংখ্যক, নর্মালি আমাদের তো আমাদের এক্সপেট্রিয়েট যারা আমাদের বিদেশি যারা কাজ এই করে, প্যাক্টের উদ্যোক্তা কি স্পেসিফিক কোন দেশ, তিনজনের মধ্যে নাকি তিনজন মিলেই একসাথে এসেছে? এবং বাংলাদেশকে কি তারা আমন্ত্রণ জানিয়েছে, না বাংলাদেশ আসলে কোন অবস্থানে আছে, তারা তারা কোন বাংলাদেশের ইয়ের জায়গা ব্যাপারে থেকে আছে? আমরা স্পেসিফিক্যালি এবং ইয়ানিস যদি আমন্ত্রণ জানিয়ে থাকে তাহলে কেন জানালো, আর যদি আমন্ত্রণ জানিয়ে না থাকে তাহলে কোন অবস্থানে আছে, কতটুকু? আমরা আসলে যতটুকু যেমন জানতে চাই আপনি স্টার্টিং হওয়ার পরে ইয়ানিস আপাক একটা খুব ভালো একটা অ্যানালাইসিস করছে টার্কিশ মিডিয়া, সেটা বলছে বাংলাদেশের ব্যাপারে তারা খুবই ওপেন। এবং আজকে আমরা দেখলাম যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে কিন্তু অলরেডি হি ইজ ইন সৌদি আরবিয়াতে আছেন, এক্সট্রাঅর্ডিনারি একটা ওয়াইসির একটা পররাষ্ট্র মন্ত্রীদের মিটিং হচ্ছে, এবং সেখানে সে আমাদের প্রাইম মিনিস্টারকে আহ্বান করতেছে, আকার ইঙ্গিতে বলতেছে যে বাংলাদেশ ওয়েলকাম, বাংলাদেশও বলতেছে ইতিবাচক ইন টার্মস অফ অল দিস স্টাফ। মানে আপনি যদি এই প্যাক্টে না যান তাহলে আপনার লাভটা কি আমাকে বোঝান। প্রথম কোশ্চেনটা হচ্ছে লাভ বুঝবেন কেমনি, এটা যদি আমরা না যাই তাহলে আমাদের লাভটা কি? আমরা কি সিকিউরিটিগতভাবে সুবিধা পাচ্ছি, নাকি আমরা মুসলিম বিশ্বের যে আউটলুকের মধ্যে যারা মুসলিম বিশ্বের লিডার, তার কি সৌদি আরবে, এই তো তাদের সাথে কি আমাদের এটা বিচ্ছিন্ন হওয়ার লাভ হচ্ছে? আলটিমেটলি এখানে গেলে আমাদের সব ধরনের ফেসিলিটিস আছে। এখন আমরা কতটুকু এই প্যাক্টে যাওয়ার ক্ষেত্রে বার্গেন করব, দ্যাটস দ্য কোয়েশ্চেন, যে আমরা এখান থেকে কতটা গেইন করতে পারবো ইন টার্মস অফ এই প্যাক্টে যাওয়ার ক্ষেত্রে। বলেন যে যেমন এখানে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, যেখানে সৌদি আমাদের জ্বালানি ব্যাপক ক্রাইসিসের মধ্যে আছি, তাহলে এই প্যাক্টে যাওয়ার আগে কি আমরা একটু সৌদি আরবের সাথে একটু ইন্টারনালি কথা বলবো যে আমরা যাইতে আগ্রহী আছি, কিন্তু কিছু বিষয় আমাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। তোমাদের এই প্যাক্টে যেহেতু আমরাও খুব অঙ্গাঙ্গিভাবে, তাহলে হিট করলে আমরা তোমাদের সাথে যাব, কাজ করবো, একসাথে যুদ্ধ করব, সেক্ষেত্রে আমাদের এনার্জির ক্ষেত্রে ওনারা সাপোর্ট দিবে কিনা। আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে বগুড়া, এবং আজকে আমাদের কী বলে চিফ অফ আর্মি সীতাকুণ্ডে যেখানে যাচ্ছে, সেখানে প্রোডাকশনের ক্ষেত্রে টার্কি এবং পাকিস্তান তার কি ট্রান্সফার করবে কিনা, টেকনোলজি ট্রান্সফার করবে কিনা, আমাদেরকে ফ্যাসিলিটেট করবে কিনা, আমাদের সিকিউরিটি কনসার্ন। কারণটা কি, আপনি যদি ইন টার্মস অফ এখনকার ক্যাপাসিটি দেখেন, মায়ানমারের চেয়ে কিন্তু আমরা অনেক জায়গায় এখন অনেক কিছু পিছিয়ে আছি, ইটস অনেস্ট। যেখানে 91-এ মায়ানমার আমরা এগিয়েছিলাম, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। সো এটা বিকজ হলো যে আমাদের এয়ারফোর্সের কারণে ওই সময় তারা আমাদের কিছু করতে পারে না। এবং অনেস্টলি স্পিকিং আমাদের যে এখন ডিফেন্স সিকিউরিটির যে অবস্থা, সো উই শুড রিঅ্যানালাইসিস ইট। এবং কোনো একটা দেশের স্বার্থের জন্য কোনো একটা দল বাংলাদেশের ডিফেন্স সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে। এবং আমার কাছে যদি বলে পার্সোনাল অপিনিয়ন, আমি বলবো যে বাংলাদেশে একটা ডিফেন্স আলাদা মিনিস্টার থাকা উচিত। প্রাইম মিনিস্টার এত কাজের মধ্যে আসলে ডিফেন্স ফাংশনটা ওই পরিমাণ হয় না, স্বতন্ত্র একটা ডিফেন্স সিস্টেম দরকার। এবং একটা ইন্টারেস্টিং ডায়ালগ বলা হয়, উইদাউট ডিফেন্স ডেভেলপমেন্ট ইউ ক্যান নট হ্যাভ এ ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি। আপনার একটা ডিফেন্স কথা, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার একটা শক্তিশালী ডিফেন্স থাকলে আপনার ন্যাশনাল ইন্টারেস্টটাকে অন্য দেশের সাথে বার্গেন করতে পারবেন না। আদারওয়াইজ তোমাকে গণার কি আছে, তুমি তো কিছু নাই, তুমি বরং আমার কাছে বন্দি, আমি যা বলবো তাই শুনবা। রাজনৈতিক বা কূটনৈতিক শক্তি বেরিয়ে আসে, আমাদেরকে ডিপেন্ডেবল করে রাখা হয়েছে, ডিপেন্ডেবল করে আছে। সুতরাং ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমার মনে হয় এটা। এবং আরেকটা বিষয়, আমি কিন্তু ভাই
আমার সাথে সরকারের যদি মারামারিও হয় গভর্নমেন্টের ইস্যু নিয়ে, ব্যাড গভর্নেন্স নিয়ে, কিন্তু গভর্নমেন্টের যদি বাংলাদেশ রাষ্ট্রকে সমুন্নত রাখার জন্য যদি ফরেন পলিসি নেয়, আনডাউটেডলি উইল সাপোর্ট। ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আনডাউটেডলি উইল সাপোর্ট। এনসিপির অবস্থান হচ্ছে ক্লিয়ার। এটা দিতে নিত। আচ্ছা, আমি আবার আসবো একটু মক্কা প্যাক নিয়ে, আমি একটু শাহ আলমের ভাইয়ের কাছে শুনে নিয়ে আসি, তারপর আবার আসবো আপনার সংসদ নিয়ে। আপনি তো অধ্যাপক শাহ আলম শুনলেনই, আমি শুরুতেও যেটি বলেছিলাম যে আমাদের অসংখ্য চুক্তি হয়েছে, বিভিন্ন চুক্তি হয়েছে, কিন্তু আমরা গত 15-17 বছর আমরা দেখিনি। সংসদ হয়েছে, সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে, সেখানে সংসদ সদস্যরা গান গেয়েছেন, সেখানে সংসদ সদস্যরা একজন আরেকজনকে মেরে ফেলার, প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে মেরে ফেলা উচিত বা তাকে, এরকম হয়েছে, কিন্তু কি কি চুক্তি হচ্ছে এই বিষয়টি আলোচনায় ছিল না কখনো আমরা জানি। হ্যাঁ, তো এই জায়গাটায় এই মক্কা প্যাক্ট নিয়ে কথা বলছে, আপনার নিজস্ব কতটুকু স্টাডি আছে এই জায়গার রিস্ক ফ্যাক্টর, যেটি আতিক মুজাহিদ হয়তোবা এই নদীর এই পারের কথা বলেছেন, কিন্তু নদীর ওই পারে যেমন রিস্ক ফ্যাক্টরে প্রথমেই আমরা সাধারণ চোখে যা বোঝা যায় যে ভারত এটাকে দেখবে না। ইতিমধ্যে ভারতের মিডিয়া সেটি সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, এবং সম্ভবত যেটি টার্কির মিডিয়ার কথা বললো, সেই মিডিয়ার নিউজ নিয়ে প্রথম ভারতের মিডিয়ারাই অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। যে সেই জায়গাতে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো কি? হ্যাঁ, ধন্যবাদ। মক্কা প্যাক্টের আমি বলতে চাই গত 16-17 বছর যেটা আমরা দেখেছি, আমাদের ফরেন পলিসির মূল ভিত্তি ছিল যে রিলেশন টু অল, ম্যালিস টু নান। সবার সাথে সম্পর্ক, কিন্তু কারোর সাথে সম্পর্ক বৈরিত হবে না। কিন্তু এর পেছনে একটা রহস্য ছিল, সবার সাথে সম্পর্ক হলেও ইন্ডিয়ার বাইরে যাওয়া যাবে না। এটা শেখ হাসিনার সরকার, এটা আমাদের সবাই ছিল হলো ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া। ওদের কথা ছাড়া কোনো কাজে হয় না, যেটা আমরা অনেকগুলো প্রমাণ আমার হাতে আছে। যেমন রংপুর যে বিমানবন্দরটা আছে, সেটা চিকেন নেকের পাশে, লালমনিরহাট, সেটি তারা করতে দেয়নি, তাদের কারণেই হয়নি। তা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সাহসী ভূমিকা, এই ইন্ডিয়া এত অপপ্রচারের পরই যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে মক্কা প্যাক্টে গেলেন, কি জন্য গেলেন? এটা গেলেন এজন্য টু স্ট্রেংথেন। এখন কি গিয়েছেন? এখন তো মনে হয় হয়নি, না, একদম প্রাথমিক পর্যায়ে এটা ফাইনাল, মানে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখন তারেক রহমান যে বলছিল যে সবার আগে বাংলাদেশ, সব কিছুর আগে বাংলাদেশ, সেটি প্রমাণ আমরা পাচ্ছি, দেশের মানুষ পাচ্ছে, যে এই দেশের কিছু কিছু অপরিপক্ষ এরা বলছিল যে তারেক রহমান ও পার্শ্ববর্তী দেশের কথা ছাড়া কোনো কাজ করবেন না। আমি মনে করি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান এইভাবে মেরুদণ্ডহীন হতে পারে না, শেখ হাসিনার মতো হতে পারেন না। তিনি মক্কা ফ্যাক্টে যাওয়ার মূল হলো বাংলাদেশকে উন্নত হাইটে নিয়ে যাওয়া, কারণ এখানে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং পরে বাংলাদেশ, এটা আমরা জানি টু স্ট্রেংথেন দেয়ার bilateral relations between the 4 countries. এখন কোনো কান্ট্রি যদি আক্রমণের শিকার হয়, এই সবগুলা জাস্ট এটা একটা নেটোর মতো, যে চুক্তিটা হচ্ছে আমরা একসাথে মোকাবেলা করব। আমার ভাইয়ের উপর আঘাত এসছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। কিন্তু ভারত এটা খুব নাখোশ হয়েছে যে তারেক রহমান কেন ইন্ডিয়া যাচ্ছে না, সেটি একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে মক্কা চুক্তিতে বাংলাদেশ যাওয়াটা ঠিক হবে না, কিন্তু বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে। সেক্ষেত্রে আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে আপনার অবজারভেশন, মানে বা আপনার যে দূরদর্শিতা বা ফোরকাস্টে কি বলে যে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি হতে পারে, সেই জায়গাটাও তো আমাদেরকে তৈরি করতে হবে। রিস্ক ফ্যাক্টর যে কথাগুলো, এখন এই যে সে তিস্তা ব্যারেজ খুলে দিচ্ছে, এই
আমাকে কালকে একজনে বলল যে 24 ঘন্টার ভেতরে হ্যাঁ বাংলাদেশ নেপালের ওই পানিটা তো হ্যাঁ, বাংলাদেশের বন্যায় এখান দিয়েই ভেসে যাবে। তো এখন এই যে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, তারা মুখে ফ্রেন্ডশিপের কথা বলে। আমার একটা বন্ধু আছে সিটং ইউনিভার্সিটিতে, সে উপর দিয়ে বন্ধুত্ব, কিন্তু তার অন্তর হচ্ছে অ্যানিমি। সেটা আমি ভারতের মধ্যে দেখেছি। আমি কলকাতার একটি সম্মেলনে আমি বলেছি যে তোমাদের সাথে আমরা সম্পর্কটা দৃঢ় করব, কিন্তু তোমাদের যে দাদাগিরি, এই দাদাগিরিটা বন্ধ করতে হবে। কিন্তু আমরা হাসিনা যে জায়গায় আমাদের পররাষ্ট্রনীতিকে নিয়ে গিয়েছে, কিন্তু ডক্টর খলিল সাহেবের যে মেধা প্রজ্ঞা এবং ডক্টর খন্দকার জনাব তারেক রহমানের যে গাইডলাইন, সেটাকে ফলো করে ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রনীতিকে সাজাচ্ছেন। আমি আশাবাদী যে বাংলাদেশ উন্নত জি অবস্থান আমি বুঝতে চলে পেরেছি। আমি আবার আতিক মুজাহিদ, আমরা এই এই ইস্যুটি এখানে রাখতে চাই, পরের পর্বে আবার নতুন ইস্যুতে যাব। আমি যে প্রশ্নটি করেছিলাম আসলে সে অধ্যাপক শাহ আলমকে, তিনি ভারতের কথাও বলেছেন। রিস্ক ফ্যাক্টর কি শুধুই ভারত? এখানে কি অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নেই, বা রিস্ক ফ্যাক্টরের জায়গাগুলো কি আমরা ভাবছি কি না? দেখেন, ভারত মানে তো হচ্ছে ইসরায়েল। আপনারা দেখেছেন কি না, মানে ইন দ্য মিন টাইম কিন্তু ভারত টকিং অ্যাবাউট ইসরায়েল অ্যালাইন করতেছে নতুন একটা স্ট্র্যাটেজি নিয়ে। তারা কি আমাদেরকে জিজ্ঞেস করছে যে ইসরায়েল হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু পৃথিবীর, ওয়ার্ল্ডের, হিউম্যানিটির? তারা করতেছে না? তারা তো অলরেডি অ্যালাইন হয়ে গেছে। সুতরাং তাদের তো এটা ইন্টেনশন আছে। রিস্ক ফ্যাক্টর কি এখানে? চায়না, রাইট? জিওগ্রাফিক্যালি যদি হলে ওয়ার্ল্ডের এখানে চায়নার একটা ইন্টারেস্ট থাকার কথা। বে অফ বেঙ্গল, মায়ানমার ইস্যুস, অ্যান্ড চায়না ইজ মোস্টলি প্রো পাকিস্তান, বা পাকিস্তানের সাথে আমরা স্ট্র্যাটেজি হ্যাঁ, এই অ্যালাইনমেন্টে বোঝা যাচ্ছে যে চায়না এটার বাইরে যাবে, বাইরে প্যাক্ট না। সুতরাং এখানে হয়তো তো খুব সামান্য কিছু টার্কির সাথে হয়তো বা তাদের থেকেও থাকতে পারে, সেটাও খুব বেশি issue উল্লেখযোগ্য না। না। না, So এটা- চায়না ইন্টারনালি জড়িত আছে। তো সুতরাং এটা একটা বিগ ইস্যু হবে। সেকেন্ড, আরেকটা বিষয় কিন্তু আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে। আমার তো মনে হয় এই প্যাক্টে যাওয়া মাত্র আমাদের বর্ডার কিলিং স্টপ হয়ে যাবে, দেখবেন। তখন আর হিট করার সাহস পাবে না। আপনি যখন বাংলাদেশের যদি ট্রু বলেন যে আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার কে, বলেন তো একটা দেশের নাম বলেন। ভারত, নো নো, আমরা সারা জীবন তাই দেখে আসলাম এত। যে আমাদের কি যুদ্ধ ঠেকাবে ওরা এসে? না, ওরা যুদ্ধ There are ঠেকানোর কিছু lot না। of strategy, ডিপ্লোম্যাটিক ভাষায় strategic relationship, friend মানে there are a lot of stages, ঠিক এই closest মুহূর্তে allies। দেখেন, চায়না বাংলাদেশ আমাদের- আমি strategic তো বলি partner। বর্ডারের ভারত পাকিস্তানের বর্ডারে চোরের মতো থাকে, চায়নার বর্ডারে তারা কথা বলার সাহস পায় না। শুধু আমাদের বর্ডারে, এমনকি নেপাল ভুটানের বর্ডারেও খুব একটা আমাদের বর্ডারে তারা পাখির মতো গুলি করে। আচ্ছা, যেটা বলছিলেন। এটা বলতে সো দিস ইজ দ্য ইস্যু ইজ দ্যাট, তাহলে ওটা আলটিমেটলি এটা বর্ডার কিলিং সেফ হবে। ইসরায়েলের সাথে তারা কমিউনিকেশন অলরেডি ডেভেলপ করেছে কিন্তু ডিস্টার্ব করার জন্য। এবং 3 নম্বর যেটা ধরেন, জয়শঙ্কর ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ 54 ইয়ার্স সে বলেছে যে আমরা এখন থেকে রিলেশনশিপ মিউচুয়ালি বেনিফিটেড হয়। খেয়াল করেন এই শব্দ জয়শঙ্কর রিসেন্ট স্টেটমেন্ট। তারপরে বাংলাদেশের সাথে রিলেশনশিপ এই প্রথম তারা বলল যে তারা আগের মতো স্টাইল মিউচুয়াল রেসপেক্টেড, মিউচুয়ালি বেনিফিটেড হবে, এরকম ইস্যুটা আসবে। আগে তো সবসময় আমাদেরকে স্মরণ করে দিত, তোমাদেরকে আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, তোমাদেরকে আমরাই বানাই দিয়েছি, সুতরাং আমি যা বলবো তাই শুনবো। এবং পৃথিবীকে দেখতে হবে তাদের চোখে, মানে সব নেগোসিয়েশন, বাংলাদেশের নেগোসিয়েশন ইন্ডিয়াতে বসে হইতে হবে আর কি। এবং ফাইনাল আরেকটা জিনিস আমি বলি, এখানে আমাদের ট্রেড এবং ওয়াটার ডিপ্লোমেসি যেটা, সেটা তো আমরা খুব ভালো করতে পারবো বিকজ অফ দিস অ্যালাই। তাহলে আমাদেরকে একটা ছায়া অ্যাটলিস্ট থাকলো। আদারওয়াইজ আমরা তো একটা কম্বাইন একটা রাষ্ট্র, আমাদের এক সাইডে মায়ানমার, বাকি 3 সাইডে কিন্তু ইন্ডিয়া। তো এই জায়গাটাতে আমরা স্ট্র্যাটেজিক্যালি কী করব? তো সে জায়গাতে ওনাদের জ্বালা পোড়া হওয়ার কিছু নাই। আমরা সবাই সবার রাষ্ট্রের ইম্প্যাক্ট স্ট্র্যাটেজি ঠিক করবো আর কি। তো এটা আর থ্রেটের মধ্যে আমি খুব বেশি মনে করি, আর ইন্ডিয়ার এত বেশি ওরিড হওয়ার কিছু নাই। আমরা আমাদের সে নিরাপত্তা ঠিক করবো না। তারা যদি এটাই কনসার্ন করতো তাহলে তারা ইসরায়েলের সাথে তারা সম্পর্ক করতো না। ইসরায়েল উইপন ইউজ করতো, তারা তো কাশ্মীরি ইউজ করতেছে, অনেক জায়গায় তারা ইউজ করতেছে। ইভেন তারা নাগাল্যান্ডে ইউজ করতে, তাদের দেশের নাগরিকের বিপরীতে তারা ব্যবহার করতেছে। সো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা স্ট্র্যাটেজিক পয়েন্ট কেউ জানে না, আমি এটা জানাইতে চাই। কালাদান প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে মায়ানমারের সাথে। এই প্রজেক্টটা তারা
ভারতের একটা বিখ্যাত প্রজেক্ট, তারা এটা দিয়ে মায়ানমারে আরাকান দিয়ে তারা সেভেন সিস্টারে ইন করতে চায়। তো সেটাও বাংলাদেশের জন্য একটা সিকিউরিটি কনসার্ন। আমরা এটাকে কিভাবে দেখব সেটাও আমাদের চিন্তা করা উচিত, একটা স্বাধীন ইন্টিগ্রেটেড। কারণটা হলো কি, আমাদের ওখানে এই ফেনী থেকে শুরু করে 3টা পার্বত্য অঞ্চল, আমাদের কিন্তু সিকিউরিটি খুব ভালনারেবল। ওখানে আমাদেরও একটা চিকেন নেক, আমাদেরও একটা চিকেন নেকের মতো আমরা এখানে ট্রাপিং। সো আমাদের দেশের ইন্টিগ্রিটি, পার্বত্য চট্টগ্রাম, নানা রকম প্ল্যানিং, এটা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের সিকিউরিটির জন্য আমাদের খুবই একটা প্যাক্ট দরকার, আমাদের সাপোর্ট দরকার। এবং আমরা ব্রাদারলি নেশন, আমাদের অনেক বিষয় আমাদের কিন্তু ইন্টারনালি কালচারালি অনেক বিষয় আমাদের অ্যালাইন রয়েছে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা আমাদের হাইলি বেনিফিটেড হবে। মানে যদি কস্ট অ্যানালাইসিস করেন আমরা বেনিফিট পাবো, আমার বিশ্বাস। জি। আমরা এবার সংসদের যে আলোচনা সেইটায় যাব। আমি একটু বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে আমি প্রশ্নটি করেই যাই যে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ গত 6 মাসের এবং তার আগের ইন্টারিম গভর্নমেন্টের 6 মাসের একটি ডাটা তুলে ধরেছেন এবং সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন তিনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা গেছে এবং আরও বেশ কিছু জিনিস তুলে ধরা হয়েছে। সেটি হলো যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর সময় স্বরাষ্ট্রমন্ত্রী যেমন গতকালকেও একটা অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশের সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় তিনি কাজ করছেন এবং রাতারাতি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়, এটিও বলেছেন। হাসনাত আবদুল্লাহর এই কথার পরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যেভাবে কথা বলেছেন সেটি বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে মনে হয়েছে যে তার অসংসদীয়। এই আলোচনাগুলো থাকবো আমরা। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইসলামী মির্জাপুর জিরাওয়ারে। আমি অধ্যাপক শাহ আলম আপনার কাছে আসতে চাই যে হাসনাত আবদুল্লাহ বিরোধী দলীয় নেতা, আমরা সাদা চোখে যেটি দেখলাম যে তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিষয়ে পরিসংখ্যান তুলে ধরেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিচ্ছেন সেই সময় বিরোধী দলীয় সংসদ সদস্যদের দাবি যে তিনি বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে যেভাবে জবাব দিচ্ছেন সেটি এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এই পরিসংখ্যান নিয়েও সেভাবে বললেন। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এখানে আসবার আগে দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে এক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সাথে যুক্তিতর্কে বিরোধী দল না পেরে সে ভালো করলেও দোষ, না করলেও দোষ। আর না করলে কেন দোষ? মানে এটা আপনার বিরুদ্ধে আমার বলতে হবে, এটাই মূল কথা। তা এখন আমাদের সাবেক উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, তিনি বলছিলেন কয়েকদিন আগে একটি নিউজ মিডিয়াকে সাক্ষাৎকারে, মহতামিম, প্রফেসর মহতামিম বুয়েটের, যে জ্বালানি সংকটের মূল দায় শেখ হাসিনা। 15-16 বছর তার ভুল রাজনীতির কারণে এই অবস্থা, এই জন্য এই সরকারকে দায়ী করা যায় না। তা এখন আপনি রাতারাতি সব পাইতে চান, এটা কি হবে? দায়িত্ব নিল কেন সরকার? কিন্তু আমার একটা জার্নালিস্টিক কথা হচ্ছে জনগণ কেন দায়িত্ব দিল, ভোট দিল কেন? তাই নাকি? না, আমার একটা জার্নালিস্টিক ভিউয়ের প্রশ্ন আছে, সেটি হলো যে সরকার অনেক বড় বিষয়, জনগণ দায়িত্ব দিচ্ছে। সরকারের তো একটা ডিপার্টমেন্ট থাকে, সেটি হলো ফোরকাস্ট। ফোরকাস্ট মানে হলো যে সরকার ভাবতে থাকে যে 2 মাস পরে আমার এই ধরনের প্রবলেম হতে পারে, 4 মাস পরে এই ধরনের প্রবলেম হতে পারে। তো কুইক রেন্টাল যে ঠিক না, এটি নিয়ে আন্দোলন কোন দল করেছে বাংলাদেশে? সবচেয়ে বেশি আন্দোলন, সবচেয়ে বেশি প্রতিবাদ কারা করেছে? বাংলাদেশের এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হচ্ছে সেটি নিয়ে যে যতটুকু আন্দোলন বাংলাদেশে হয়েছে গত 15-17 বছরে, কোন দলটি করেছে? আর এখন কোন দল সরকারে আছে? বিএনপি। আর আন্দোলন করেছিল বিএনপি। অর্থাৎ এই বিষয়গুলো তো বিএনপি ভালোভাবে জানে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে যে এই জ্বালানি সংকট হতে পারে,
তেলেরটা বাদ দিয়ে আমি গ্যাসের কথাটাই মূলত বলছি, বিদ্যুৎ এবং গ্যাস, সেটি সরকারের ফোরকাস্টে থাকা উচিত ছিল কি ছিল না, এটি নিয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খণ্ডন করতে পারেন। না, এটা তো অবশ্য যৌক্তিক কথা যে ফোরকাস্ট থাকতে হবে, কিন্তু আপনার সময়টা 2-3 মাসে আন্দোলন শুরু করলেন, কোনো কারণ ছাড়াই সরকারকে সমালোচনা করছেন, আপনি পেছনের কোনো কথা আনছেন না, শুধু আপনি এটা দেন না, সেটা দেন না, সেটা হয় না, ওটা হয় না, এটা কি কারণ? এভাবে হয় না। এখন যদি বিরোধী দল ক্ষমতায় আসতো, তারা কি রাতারাতি এগুলো ওভারনাইট সব ঠিক করে ফেলতো? এখন এই সরকার একটা ডেমোক্রেটিক নর্মস নিয়ে একটা বাইলেটারাল রিলেশন করে জাতির সাথে, বিরোধী দলের সাথে, এবং সংসদে একটা ডেমোক্রেটিক প্রসেস তৈরি করবার জন্য জনাব তারেক রহমান সাহেব যে অবস্থায় কাজ করছেন, এরপরও এরা প্রতিদিন সরকারকে গালাগালি করে, কিন্তু এখন আর আওয়ামী লীগের নাম নেয় না। যে আওয়ামী লীগ আপনি চিন্তা করেন, তারা ক্ষমতায় বঙ্গোপসাগরের পানির তল দিয়ে তারা বাংলাদেশের গ্যাস লাইন দিয়ে গ্যাস নিয়ে গেছে। তো এটা যদি চায় না আমাদের না জানা, তো আমরা তো কোনোদিনও জানতাম না। তাহলে দেখেন আপনি, এগুলা কি কথা বলে ওরা বিরোধী দল এগুলাতে নাই। ব্যর্থ মানে বিএনপি কেন ক্ষমতা আসছে? ব্যর্থ, সব ব্যর্থ। আপনি এত সুন্দর একটা বাজেট দিল, যে বাজেটে কোনো জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কোনো দাম বাড়েনি। আসলেই কি তাই? তা অবশ্যই তাই, কোনো জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু এগুলার কোনো প্রশংসা নাই। এখন আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, তাই বলি কি আপনি যা ইচ্ছে তা বলবেন? আপনাকে এতদিন শেখ হাসিনা কথা বলবার সুযোগ দেয়নি, এখন আপনাকে দিয়েছে, আমরা 3 জন যা ইচ্ছে তাই বলতে পারবো? যৌক্তিক কোনো কারণ থাকবে না। এখন তাই বলি সরকারকে মুখস্থ ব্যর্থ বলা ঠিক না। অত্যন্ত সুন্দরভাবে সরকার এগিয়ে যাচ্ছে। জি ইনশাআল্লাহ। ডক্টর আতিক মুজাহিদ, আমি একটি বিষয় জানতে চাই যে আপনাদের কেন মনে হলো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুচ্ছ তাচ্ছিল্য করে দিচ্ছেন আপনাদেরকে? স্বরাষ্ট্রমন্ত্রী তো তার অবস্থান থেকে তার ব্যাখ্যাটা তো তিনি দিবেনই, সেই জায়গাতে এইটি কেন মনে হয়েছিল? আর আরেকটি প্রশ্ন করে রাখি, যে যেটি অধ্যাপক শাহ আলম বললেন, ঠিক এই সময়ে বাংলাদেশ এক ধরনের স্ট্রাগলিংয়ের মধ্যে যাচ্ছে, এই সরকারও স্ট্রাগলের মধ্যে যাচ্ছেন, এবং বিরোধী দলও তো এ পার্ট অফ গভর্নমেন্ট। সেই জায়গাতে এবং জনগণ গভর্নমেন্ট গঠন করে, হ্যাঁ, জনগণ এক ধরনের চাপের মধ্যে যাচ্ছে, সেইখানে আপনারা জুলাই সনদ নিয়ে, ঠিক জুলাই সনদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছি না আমি, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঠিক এই সময়ে এই আন্দোলনটা কেন এটা বেছে নিলেন? কতটুকু, 6 মাস শেষ করে হ্যাঁ, বলবেন? কতটুকু যৌক্তিকতা? আমি তারা আন্দোলনের আন্দোলনের 3 মাস বিপরীতেও না, আন্দোলনের পক্ষে আমি বলছি, ঠিক এই সময়টায় কতটুকু যৌক্তিক। জি, এই যে দুটো বিষয়। সব দোষ হলো বিরোধী দলের, সরকারে থাকবে বিএনপি, দোষ হলো বিরোধী দল ডিসফাংশনাল। বিরোধী দল কেন যৌক্তিক সমালোচনা দেয় না? যৌক্তিক সমালোচনা দিলে কেন সমালোচনা দিল? কেন আমাদের প্রশংসা আপনারা করেন না? আপনারা কি করতে পারেন? আপনারা এমন কাজ করেন যে সমালোচনা করার ঊর্ধ্বে হয়ে গেছেন। আপনার কোন মন্ত্রীটা ফাংশনাবল বলেন? জ্বালানি ধরলে আপনি চিল্লাচিল্লি করেন, না সব দোষ 17 বছর আগে, এখন আপনি চালাতে পারতেছেন না, 2 বছর লাগবে। আপনি আজকে স্বরাষ্ট্র ধরলাম, বলছেন না স্বরাষ্ট্র খুব ভালো আছে। আচ্ছা, খাদ্যমন্ত্রীর ধরেন, দাম ভালো কেন, এটা ধরবেন। এই যে আমি এখানে সমকালে 20 আগস্টের তালিকা, স্যার তো কী বললো আমি জানি না, উনি আসলে পড়ছে কিনা আল্লাহ ভালো জানে, কোন জিনিসটার দাম আছে। গুঁড়া দুধের নামে ধরি 720 টাকা ছিল, এখন 760 টাকা হয়েছে। মোটা চাল ভাই, এটা তো আরও বাদ। বিদ্যুতের দাম আমরা জানি 16.5% বাড়ছে। গ্যাসের দাম কত পার্সেন্ট বাড়ছে আমরা দেখেছি, প্রায় 300-400 টাকা এলপিজিতে বাড়ছে। আমরা যদি এটা কমন বাড়া, সবাই এটা যেটা জানি। এবং তেলের দাম যদি বলি 21 টাকা, 19 টাকা, 20 টাকা, 18 টাকা, ডিজেল, পেট্রোল, অকটেন যা আছে, মানে এটা কমন ওপেন জিনিস, তারপরেও বলতেছেন কোনো কিছুর দাম বাড়ে না। মানে কি আসলে অন্ধ বধির খেয়ে আল্লাহ ভালো জানে, এই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করা উচিত। এখন বিরোধী দলের ভূমিকা আপনি কি রাখতে চান? বাংলাদেশের জনগণের রাষ্ট্র রক্ষা করার জন্য তো নাকি? বাংলাদেশের মানুষের, আমি দেখতে একটু সরি, যে শেখ হাসিনা আদানির সাথে যে চুক্তি করেছে, ওই যে টাকাগুলো পরিশোধ করছে বিদ্যুৎ ছাড়াই,
এ দিয়ে আরেকটার উপর তাপ বিদ্যুৎ কেন্দ্র ভাই, করা আমরা যেত। আতিক মুজাহিদের কথা শুনে আবার আসবো আপনার কাছে। আমি শেষ করি। আপনি এটা বলে লাভ নেই। আপনি এখানে গভর্নমেন্টে 6 মাস আসছেন, ইন্টারিমের মধ্যে একটা ভাঙাচোরা গভর্নমেন্ট, তারা বিদ্যুৎ বিল শোধ কইরা আপনাকে চালিয়ে রাখছে, মানে যেখানে কিছু ছিল না। আপনি যদি ইনস্ট্যান্ট বলেন যে শেখ হাসিনার পর ইনস্ট্যান্ট ব্যাংক নষ্ট, এই নষ্ট, কোনো সিকিউরিটি নাই, কোনো প্রতিষ্ঠান নাই, তারপরও তারা চালাইলো। আর আপনি এখন শক্তিশালী পলিটিক্যাল পাওয়ার সব আছে, আপনি বলতেছেন আমার তিনবার আমার ক্ষমতায় ছিলাম, সফল প্রধানমন্ত্রী আমরা ছিলাম, সফল গভর্নমেন্ট ছিলাম, আপনার এই জ্বালানি মন্ত্রী সেই জ্বালানি মন্ত্রী এক সালে ছিল, তারপরেও আপনারা পারতেছেন না। তার সমস্যাটা কোথায়? আপনাকে বলতে হবে, আপনার স্বীকার করতে হবে যে আপনি পারতেছেন না ম্যানেজ করার ক্ষেত্রে। তো এটা আমি বলে ওই জায়গায় বলবো না। তাহলে যেটা বললাম যে আপনি খাদ্য মূল্য, আমি বেশি বলতে চাই না, জাস্ট এখানে পুরো ড্রাফটে 20 আগস্টের আপনার যদি বলি যে বিষয়টা আছে, গ্যাস বিদ্যুৎ নাই কোনো জায়গায়। আপনার কতগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বলেন? 62,000 শ্রমিক বলা হচ্ছে যে ছাঁটাই হয়েছে, অ্যাকর্ডিং টু প্রথম আলো রিপোর্টে 25,000 ছাঁটাই হয়েছে, নানা রকম ছাঁটাই। ওনারা বলছে 1 কোটি জব তো দিয়ে দিবেন, সে জবের কথা তো কোনো সুযোগই নাই, বরং কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের জন্য কনসার্নিং। বিদ্যুৎ গ্যাস না থাকলে উৎপাদনও বাড়ে না। তাহলে ওনারা রাষ্ট্রকে যদি পিওরলি চালাতে না পারে, এখন আসেন যৌক্তিক অযৌক্তিকের কথার ক্ষেত্রে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কারো কি অধিকার আছে স্লেজিং করে কথা বলার? উনি সবসময় কি করে, অনেকে মজা করে বলে যে সংবিধান রক্ষা বিষয়ক উনি হচ্ছে কমিটির সম্পাদক আর কি। কারণটা কি, সবসময় সংবিধানকে ঢাল করে, যে এক সময় আমাদের সুরঞ্জিত সেন ছিল এরকম আর কি, আওড়াইতে থাকে অনেকে, ভয়েড অফ ইনিশিও, এটা কোনো হয় নাই। ওনারা বলেন সংসদে একটা সংসদীয় কমিটি করছে না, সংবিধান সংশোধন কমিটি, এটা সংবিধানের কোথায় আছে? এটা সংবিধান, আমি বলি এটা সংবিধানের এটা সংবিধানের কোথায় আছে আমাকে দেখাইতে বলবেন। শব্দটা হবে বিশেষ সংসদীয় কমিটি, বিশেষ শব্দটা থাকতে হয়, এটাও তো নাই। তাহলে আপনি যা করবেন তাই হলে সংসদীয় এবং গণতান্ত্রিক, এবং বিএনপি যাই বলবে সেটা হলে ডেমোক্রেটিক অ্যান্ড কনস্টিটিউশনাল, বাকিরা যা বলবে কিছুই বোঝে না। মানে অ্যাপ্রোচটা ছিল যে ইউ নো নাথিং। এটা কি বিএনপি না স্বরাষ্ট্রমন্ত্রী, কার আমি বলছি গভর্নমেন্ট, বেসিক্যালি ওনাদের গভর্নমেন্ট ল্যাঙ্গুয়েজ, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো সবাই ডিপেন্ড করে, তাহলে তো ওটাই তো ওরা সব বিএনপি ধরবো আমরা এখন। না, কিন্তু সরকার সব না, মন্ত্রী আমি কি বলি, এরকম? আপনি বলেন এইটা আইনের ব্যাখ্যা দেওয়ার কথা। আজকে যে ইস্যুটাতে দাঁড়িয়েছে সেটা তো মূলত দুইটা আইন নিয়ে কথা বলা হয়েছে, এটা উত্তর কারা দেওয়ার কথা ছিল? আইনমন্ত্রীর। উত্তর দেয় কে? স্বরাষ্ট্রমন্ত্রী। মানে দুনিয়ার সব উত্তর আপনি দিবেন না, ভারপ্রাপ্ত- তিনি আমি বলি- বিষয়টা জানলে দিতেই পারেন তাহলে জানেন, সিনিয়র তাহলে মিনিস্টার হিসেবে। আপনি সিনিয়র মিনিস্টার আছে, সংসদের রীতিনীতি। তাহলে বোঝা গেল সিনিয়র মন্ত্রীও পাওয়া গেছে, এখন সিনিয়র সাংবাদিক সিনিয়র মন্ত্রী পাওয়া গেল, মাশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে আপনি উত্তর দেন। আপনি যখন বললেন একটা লেজিট কোশ্চেন, যেখানে ডাটা দিয়ে বলা হলো, এবং এই সোর্সটা পুলিশ সোর্সের থেকে দেখলাম, প্রথম আলো দিছে এবং আগামী সময়ও দিছে, সেটাকে আপনি নিজেই উত্তর দিতেছেন না, দিয়ে বলতেছেন এটা একটা কি পল্টনের ভাষা নাকি শাহবাগের ভাষা। এদিকে আমি বলতে চাই যে এটা কি নিউ পল্টনের কথা বললেন না পুরাতন পল্টনের কথা বললেন, নাকি আপনি শাহবাগের কথা বললেন? এটা কোনো কথা হইতে পারে না। আপনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব জবাবদিহিতা করতে হবে। তাহলে আপনি যদি বলেন বিরোধী দলের কাজ কি, সরকারকে অ্যাকাউন্টেবল করা নাকি? বিরোধী দলের কাজ কি? জনগণ কি চায়? যা সরকারকে প্রশ্ন করে অ্যাকাউন্টেবল করুক, দায়িত্বকে সচেতনভাবে পালন করুক, টাকা যেন মেনে না খাইতে পারে, কাজ যেন যথেষ্ট পরিমাণ হয়। আপনি সেটাও করতে দিবেন না আমাকে পার্লামেন্টে দাঁড়িয়ে। দাঁড়েন, উনি উল্টা কি বললো, সংশোধন কমিটিতে না এসে প্রতারণা করলো বিরোধী দল। খেয়াল করে, ভেরি ইন্টারেস্টিং। আমি এখন আসি, ওনারা বলে যে কথায় বলেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবো, একটা লোক বাদ নেই। উনি হয়তো বলবেন আচ্ছা এটা 26 নং ধারায় বলা হয়েছে যে এখানে যতগুলো কমিটি রয়েছে, 50টা সরকারি মানে এক কমিটি আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, এটার পাবলিক অ্যাকাউন্টস থেকে শুরু করে প্রতিষ্ঠানিক কমিটি থেকে শুরু করে সংসদ সদস্য যত পার্সেন্ট কি নির্বাচিত হবে সেটার পার্সেন্টেজ অনুযায়ী কি পাবে, সংসদীয় কমিটি সভাপতি হবে, এবং উইদাউট ডিসেন্ট। বিএনপি তো ডিসেন্ট করে আমরা মানবো না, এটাতে তো একমত হয়েছে সব দল। তো সেই অ্যাকাউন্ট কয়টা দিছে ভাই? একটা মাত্র দিছে, যেটা ঐতিহাসিকভাবে সবসময় বিরোধী দলকে দিয়ে রাখে। এটা যে আওয়ামী লীগ বিএনপি যে দিছে এরকম না। তাহলে আপনি তো জুলাই সনদ নিজেই মানেন না। আপনি আপনার 31 দফার কথা গুণগান গান, 31 দফার কথায় আপনি মানেন না। বলছেন যে আপনি কোনো ধরনের প্রশাসক বসাবেন না। আপনি প্রশাসক বসায় তো পুরো দুনিয়া শেষ করে ফেলছেন। নিজ দলের লোকরা আপনি সচিব বলেন। মানে আমি কোন সেক্টর বলবো? আমার টেল মি ওয়ান সেক্টর, আমি বলি ওনাকে 1 by 1, আর উনি আমাকে প্রুভ করে যে 1 by 1 কোনটা সেক্টরে ওনারা সফল। ঠিক আছে, তো ওনারা চাই কি আমরা ওনাদের তুরস্তুতি গাই, মানে অধ্যাপক শাহ আলম, আমরা বিরতিতে যাব, তার আগে আপনাকে এই 1.5 মিনিট আপনি পাবেন। এখানে আমি আরেকটা বিষয় যোগ করে দিই যে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বিষয় বলেছেন। তিনি বলছেন যে গ্যাস বিদ্যুতের বিষয়ে দুষ্টুকরা বলে টুকু আসে টুকু যায়, এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারেন না। সম্ভবত টুকু শব্দটা সম্ভবত বিদ্যুতের কথা বলা হচ্ছে, যে বিদ্যুৎ আসে যায়, সম্ভবত এরকম বলার চেষ্টা করি। এটা আমিও শুনছি,
কিন্তু আপনি দেখেন গ্যাস অভাবে বিদ্যুৎ সেক্টরগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটার জন্য সরকারও কিন্তু বিব্রত অবস্থায় আছে। এখন বিরোধী দলের কাজ কি? প্রত্যেকটা বিষয় সমালোচনা করে না। এটা যৌক্তিক কেন হয় নাই, কী কারণে এতদিন এই অবস্থা ভঙ্গুর হইল, ধ্বংস হলো। আদানিকে বিনা বিদ্যুতের টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা দিয়ে আমরা এখন সবগুলো বের হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন মানুষের কাছে। এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। শেখ হাসিনা তো বলতো বিদ্যুৎ বন্ধ করেই রাখবো, এই যে তার অডাসিটি, তার কারণে তারা আজ আচ্ছা, অধ্যাপক শাহ আলম, আপনি কি তারেক রহমানকে শেখ হাসিনার সাথে তুলনা করতে চান কিনা? এক, দুই নাম্বার হলো যে শেখ হাসিনা যেমন বলতো বিএনপি জামাত সব কিছু করছে, বিএনপিও কি আসলে গত 17 বছরে হয়নি এই জায়গাটায় যাবে কিনা? আসলে 17 বছরের দায় তো আছেই, কিন্তু সেই জায়গাতে জনগণ আসলে কি বুঝবে? ক্ষমা চাইলে জনগণ এক ধরনের পজিটিভ মেন্টালিটি নিল, কিন্তু বিদ্যুৎ তো লাগবে। সেটা লাগবে, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি তো আমাকে টেক টাইম, সময়ের ব্যাপার, আপনি তো সময় দিবেন। সময় না দিয়ে যদি আপনি ঢালাওভাবে করছেন, কথাগুলো বলছেন এটা নাই সেটা নাই, এই যে সালাউদ্দিন সাহেব নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে উনি যে কথাগুলো বলছে, এটা আমি হর হামেশায় শুনছি। এখন মানুষ বলছে এক সালাউদ্দিনের সাথে পুরা বিরোধী দল কোনো যৌক্তিক স্টেটমেন্ট দিতে পারে না দেখে সালাউদ্দিনের সব খারাপ। সালাউদ্দিনের কথা বলা খারাপ, হাঁটা ভালো না, বসা ভালো না। আমি আপনাকে দেখতে না পারলে আপনার সবই খারাপ। কিন্তু আপনি সময়টা দেন, বিএনপি হচ্ছে জনগণের সরকার এবং সরকার পরিচালনায় বিএনপি সফল এবং সার্থক ছিল। আপনাকে বুঝতে হবে, আজকে বেগম খালেদা জিয়া যে দেশ পরিচালনা করেছেন, তার নামে যে দুর্নীতির অভিযোগগুলো এনেছে, আপনি চিন্তা করেন কিসের দুর্নীতি? খালেদা জিয়া কখনো দুর্নীতি করেননি, সেটা আমি নিজে জানি এবং দেখেছি। যে এই আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসছে, তারা এই দেশটাকে যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত করেছে। বিদ্যুৎ খেয়ে ফেলছে, গ্যাস খেয়ে ফেলছে, এতিমের টাকা খেয়ে ফেলছে, মসজিদের টাকা খেয়ে ফেলছে, মসজিদের ফ্যান বিক্রি করে ফেলছে। এই সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যাদের অত্যাচার নির্যাতন থেকে আমরা কেউ মুক্তি পাইনি। এক গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত তাদের অত্যাচার এমন লেভেলে গেছে যেটা ভুলবার নয়। কিন্তু আজকে আপনি সময় দেন, আমরা খুব সতর্ক অবস্থায় এটা নিয়ে কাজ করছি। সরকার খুব সতর্কভাবে কাজ করছেন। এখন বললে তো বলবেন সরকারের প্রশংসা করছি না, সরকার যে বসে আছে তা না। এখন সালাউদ্দিন আইন বিষয়ক প্রশ্নের উত্তর কেন দেন, সেটাও ওনার দোষ। যেমন ধর্মমন্ত্রী ছিল না, স্পিকার মহোদয় বলছেন আপনি কি ধর্মমন্ত্রীর কথা বলবেন? হ্যাঁ বলছে, হ্যাঁ আমি বলবো। তো এই যে বললো, তার যে জ্ঞানের মেধার যে প্রখরতা, সাহসিকতা, এটা তো বিরোধী দল একজনও তার কথাকে খণ্ডন করবার কোনো শক্তি নেই। সুবহানাল্লাহ। তাহলে তো আপনাকে দেখতে হবে একটা লোকের মেধা, সাহস, শক্তি আছে, প্রধানমন্ত্রী বানাই দেন, তাকে আপনি কেন অবমূল্যায়ন করবেন? আমরা আবার বিরতি আপনি প্রথমে বলেছেন এই সংসদে নাচ গান হয়েছে, শেখ মুজিবের নামে নাচ হয়েছে, গান হয়েছে। না, নাচ আমি দেখিনি, তবে গান হয়েছে। গান হয়েছে ওই ওই এই যে দিলটা আমার কলজা আমার ফাইটটা যায়, যে মমতাজের যে গানটা, সেটা সে সংসদও গেয়েছে এবং শেখ মুজিবের প্রশংসা করে গান গাইছে। আপনি বলেন সংসদ কি এরকম লেভেলের ছিল? কোনো দিন ছিল না। জি, আমরা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে বলি, সেটি হলো যে ঠিক এই তৃতীয় অধিবেশন, এটি খুবই সংক্ষিপ্ত অধিবেশন, সম্ভবত 9 দিন বা 10 দিন হবে। এবং যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে জুলাই সনদ নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই আমাদের মধ্যে, জুলাই সনদ সেটি বিএনপিও বলছে করবে এবং সাধারণ মানুষ তো জুলাই সনদের পক্ষে আছে। কিন্তু ঠিক এই সময়ে এবং আন্দোলন নিয়েও আমি বিরোধিতা করছি, কিন্তু ঠিক এই সময়ে আন্দোলনের সময়টা বেছে নেওয়াটা যৌক্তিক কিনা, এই প্রশ্নটি থাকবে আপনার কাছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি।
স্বাগত ইসমানী মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাটি বলছিলাম আতিক মুজাহিদ, সেটি হলো এটা যে এটা যৌক্তিক কিনা? আপনাদের আন্দোলনের জায়গা ঠিক এই সময় যৌক্তিক কিনা, আন্দোলনের যৌক্তিক কিনা তা বলি নাই, এই সময়টাই আন্দোলনটা আমরা তো করার দরকার ধারাবাহিকভাবে পড়লো। বলে যাচ্ছি আমাদের আন্দোলনে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে যে গণভোটের রায় বাস্তবায়ন, পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, এগুলো সমস্যা যেগুলো। আচ্ছা, আমাদের বিরোধী দলের কাজটা কি জনগণের ভাষাটা থেকে তুলে ধরা, সরকারের কাছে অ্যাটেনশন ক্রিয়েট করা। আচ্ছা, আপনি আমারে বলেন, আমরা কি সরকারকে হেল্প করতে হবে আমাদের এরকম, নাকি সরকার কি চায়? বিরোধী দলকে সেখানে সরকার হেল্প চায় না কি চায়? খেয়াল করেন, আমরা যে পরিমাণ ফেসিলিটি গভর্নমেন্টকে হেল্প করেছি, এই গভর্নমেন্ট এই যে বললো তেল গ্যাসের একটা কমিটি ছিল একবার গতবার যখন ক্রাইসিস, প্রস্তাবনাটা কে দিয়েছিল? গভর্নমেন্ট দিয়েছিল, আমরা দিয়েছিলাম জাতির স্বার্থে। খেয়াল করেন, জনগণকে স্টাবিলিটি দরকার স্বার্থে। কিন্তু এইবার কিন্তু আজকে কিন্তু আমাদের বিরোধী দলের নেতা দাঁড়িয়ে বলেছিল যে আমরা রাষ্ট্রপতিকে, এখন যে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, যেহেতু একটা ক্রাইসিস আবার হয়েছে বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে, একটা স্পেশাল একদিনের জন্য হলো একটা স্পেশাল করা যায় কিনা। খেয়াল করে দাঁড়িয়ে বলছি, তাহলে আপনাকে আমি কিভাবে হেল্প করবো বলেন? আপনি তো অস্বীকার করতেছেন, আপনি কি করতে হবে? আপনার ভূমিকা বরং আপনি পালন করতেছেন না, বিরোধী দল ডাবল ভূমিকা পালন করতেছে। বিরোধী দল নৈতিক দায়িত্ব থেকে জনগণের কথা তুলে ধরছে, গভর্নমেন্টকে ফ্যাসিলিটেট করতেছে। আপনি সরকার হিসেবে ব্যর্থ, আপনাকে স্বীকার করে নিতে রাজি কি? 2 নম্বর হলো, আপনারা বলেন যে এই সরকারকে সব কিছুকে আলোচনার মধ্যে থাকতে হবে পার্লামেন্টে। পার্লামেন্ট ফাংশন করার দায়িত্ব শুধুমাত্র বিরোধী দলের না, আমাদের খুবই টাকা পড়ছে। সরকারকে সব কিছুতে আমরা ফ্যাসিলিটেট করতে হবে, আমাদের একমাত্র দায়িত্ব। বিরোধী দল কেন এটা যৌক্তিক হলো না, বিরোধী দল কেন এইটা করলো না? ক্ষমতায় ওনারা, পুরো ফুল মেকানিজম ওনাদের হাতে, মন্ত্রী ওনারা। আপনি কথাটা বলেন, কতজন মন্ত্রীর ভাই? বাংলাদেশের ইতিহাসে এটা সেকেন্ড লার্জেস্ট, 62-63 জন আপনার উপদেষ্টা এবং প্যানেল মিলায়। হ্যাঁ, আপনি এত বড় টিম নিয়ে তাহলে আপনি কী করেন? আর হিউজ টাকা আপনাকে দিচ্ছে না জনগণ? একটা মন্ত্রীর প্রোটোকলে টাকা যায় না, তার প্রচুর পরিমাণ টাকা খরচ হয় না, ফান্ডিং হয় না? তাহলে আপনাকে দায়িত্ব দিচ্ছি কী জন্য? তাহলে আপনি মন্ত্রী থেকে পদত্যাগ করেন, আরেকজন মন্ত্রী ব্যক্তিকে দেন যে যোগ্য, তাহলে আপনি দায়িত্ব স্বীকারও করবেন না। এক ধরনের রদবদল তো করলোই। কি রদবদল হয়েছে বলেন? কাকে? না, রদবদল আরো হবে, সামনে আরো হবে। যা করেন আমরা এটা বুঝি না। মানুষ যেটা চায়, আপনাদের কাছে সুশাসন চায়। মানুষ ডেইলি তার নিডস কারেন্ট যায়। আমি ভাই বাসায় থেকে আসছি আজকে, মনে করেন সকালে, গতকাল আগের রাত্রে, মানে সারা রাত আমার এলাকায় বিদ্যুৎ নাই। গরমে আমার মানে ঘুমাইতে পারতেছি না। আমি একজন ইনভেস্টরকে নিয়ে গেছিলাম এলাকায় কুড়িগ্রামে দেখার জন্য, যেহেতু আমার এলাকা অনেক গরিব কুড়িগ্রাম। ভাই গরমে আমরা ঘুমাইতে পারি না। ফজরের পর তারপরে হচ্ছে কি আমরা ঠান্ডা হয়েছে, আমরা দরজা খুলে দিয়ে একটু ঘুমানো গেছে। তাহলে এইভাবে একটা সাফারিং হচ্ছে সারা দেশের মানুষ। তাহলে আপনি তার সাথে মক্কারি করতেছেন? আপনি দায়িত্ব নিছেন জ্বালানি মন্ত্রী হিসেবে, 2 বছরও হবে না, 2 বছরকে মানুষ সাফারিং করবে? আপনাকে এটা নিউজ সাকসেস করতে হবে। আর যদি না পারেন, তাহলে আপনি সবাইকে হেল্প চান, যে বিরোধী দল আপনি আমাকে হেল্প করেন, জাতির কাছে বলেন যে আসেন সবাই মিলে আমরা রেসপন্স করি। আপনি করবেনও না, যৌক্তিক প্রশ্ন করলে আপনি উল্টা দিক চলে যাবেন, আমাদেরকে স্লেজিং করবেন, উত্তর করবেন না, আরেক দিকে লাইনে যাবেন, স্ট্রেট উত্তর। দেখেন, 2টা কোশ্চেনিং নিয়ে ঝামেলা বাজছে। একটা হলো শফিকুল ইসলাম মাসুদ সাহেবের কোশ্চেন, উনি স্পেসিফিক বললো যে বাংলাদেশের প্রায় 7 থেকে 8 জন এমপির উপর আক্রান্ত হয়েছে। আপনি উত্তর না করে বলতেছেন যে আপনি এটাকে শাহবাগের বক্তব্য দিতেছেন। ভাই, বিষয়টা কি ভালো লাগলো? আপনি বলেন, আপনি কারকে উদাহরণ দিবেন? সরকার দলীয় এমপি আক্রান্ত হলো না সিরাজগঞ্জে? হান্নান মাসুদের প্রতি অ্যাটাক হয়েছে, নাজিব মোমেন এখানে নামাজ পড়েছে, অ্যাটাক হয়েছে। ভাই আপনি তারপরে আপনি কি বলবেন যে অ্যাটাক হয়নি? আপনাকে একটা উত্তরায় তো উত্তর সিটির প্রশাসকের উপরে এমপি আক্রান্ত হইতেছে, আপনি তাকে নিরাপত্তা দিতে পারতেছেন না। সাধারণ জনগণ কিভাবে নিরাপত্তা পাবে ভাই? এই ডাটাগুলো প্রশ্ন করবো, আপনাকে আমি অ্যাকাউন্টেবল করবো না? তা আপনাকে দায়িত্ব তো নিছেন আপনি স্বরাষ্ট্র, আপনি এটা দায়িত্ব দিবেন, জবাবদিহিতা করবেন। না, এটা করা যাবে না, সব অমুক তমুক, এই সেই বিরোধী দল আমাদের এই করতেছে, জুলাই সনদে এই সেই গণভোটের রায়। ইস্যুটা এটা না। সেকেন্ড আরেকটা ইস্যু আসি, তার শেষ করি। মেইন ইস্যুটা যেটা নিয়ে লাগছে, আমরা একদম শেষ প্রান্তে, মেইন ইস্যুটা যেটা বলি ভাই, যেটা আপনার মানুষ সবার অ্যাটেনশন ক্রিয়েট হচ্ছে না, ওনাদের আচরণ। 2টা না আজকে 3টা আইন উঠেছে আমাদের বিল হিসেবে। একটা গুম কমিশনের আইন, টোটাল 6টা বিল উঠবে। 6টা উঠবে, খেয়াল করেন। 2টা আইন খুবই কন্ট্রোভার্সিয়াল আইন। ওই সময় 133টা অধ্যাদেশ ছিল, অ্যাকনোলেজড। আমি আজকে পড়লাম, খুব চমৎকার। বিএনপি তো ভুলে যাওয়া উচিত। 2022 সালে 18 আগস্ট আমাদের তৎকালীন মির্জা ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক, এখন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, উনি মিডিয়াতে কি সাক্ষাৎকার দিয়েছে এই গুম কমিশন, গুম খুন আইন নিয়ে। ইউএনের সিস্টেম অনুযায়ী হবে, যেভাবে হবে, যেটা ইন্ট্রিম যেটা করছে ঠিক ওইটার জন্য উনি কথা বলছে।
সেই আইনটাকে আপনি ল্যাপস করলেন কি জন্য, কোন যুক্তিতে? এর চেয়ে অধিকতর আরও ভালো জাস্টিফাইড সুন্দর করবেন, এটা তো কাহিনী। বলছে আমরা সেমিনার করবো, স্যাম্পোজিয়াম করবো, স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো। আপনি আমারে বলেন, আপনি সচেতন একজন ওয়ান অফ দ্য সাংবাদিক, বিএনপি বিট করছেন, অনেক কিছু করছেন, কয়টা সেমিনার এই গুম কমিশন, জাতীয় কমিশন নিয়ে হয়েছে আপনি অ্যাটেন্ড করছেন? জানেন কয়টা? আমাকে বলেন। ছাত্র প্রফেসর মানুষ হয়েছে নাকি আপনার ভার্সিটিতে গুম খুন কমিশন নিয়ে? ভাই শেষ করি, নাহলে এটা মানুষের জাতি বিভ্রান্ত হবে। তার মানে আপনি এমন একটা আইন করলেন, এই আইনটির ল্যাপসটা আমি বলি। 1 নম্বর হচ্ছে অভিযুক্ত বাহিনী নিজে তদন্ত করতে পারবে না, কিন্তু আন্তঃবাহিনী করতে পারবে। 1 নম্বরে 14(3) নম্বর উপধারা এই আইনটার সমস্যাটা কি? আপনি বলতেছে র্যাব উঠায়, ডিবি উঠাই নিয়ে গেছে, কিন্তু বলে না র্যাব, অনেক সময় ল্যাব বলে যে আমরা উঠাই নাই, কারণ এক একজন এক এক পোশাক বলে এক এক নাম নিয়ে যাচ্ছে। তাহলে আপনি কোন বাহিনীকে কি করবেন? এটা অ্যাকাউন্টেবল করবেন আপনি? আন্তঃবাহিনী ধরলাম র্যাবে উঠাই নিয়ে গেছে, বলতেছে ডিবির মান নিয়ে গেছে, তাহলে আপনি কি ডিবি তদন্ত করবেন না? তদন্ত করার আগে তদন্তটা কে করবে, কে নিয়ে গেছে? কনভেনশনাল বাহিনী ছাড়া তদন্তের আমার কথা শুনেন, যোগ্যতাটা আসলে কার এখন আছে? কি গত যে কয়েকদিন আগে যেটা ওয়ার্ক ট্রাইব্যুনাল যেটা হয়েছে সেটা কেমনে হইলো ভাই? সেটা তো পারফেক্ট একটা এক্সাম্পল আমাদের আছে অলরেডি প্র্যাকটিসিং। এটা খারাপ হলে না আমরা ডিজাইনটা বাদ দিতে পারতাম। তার মানে আপনি যেই ডিসঅ্যাপিয়ারেন্স করবে তাকেই আপনি ধরবেন। এবং ভেরি ইন্টারেস্টিং দেন, রিসেন্টলি মিরাজ শেখকে গুম করা হলো 12 এপ্রিল, বিবিসি রিপোর্ট করলো। তার ওয়াইফকে আপনি কথা বলার কারণে জেলখানায় দিলেন। সে লোকটা কই এখন? গুম কমিশন করার আগে তো গুম হয়ে গেল মানুষজন। এটার দায়ভার কি স্বরাষ্ট্রমন্ত্রী নিবে? এই লোকটার সিকিউরিটি কে আমি দিবে? একটু অধ্যাপক শাহ আলমের কাছে আসবো, একদম শেষ প্রান্তে, আমাদের একদম টাইম নেই। আপনি যে আলোচনা, যে গুম কমিশনের এই আইনটি আসলে বাইরে আলোচনা হলো না কেন, এটি একটি যৌক্তিক বিষয়। এবং এই জায়গাতে আপনার কি মনে হয় যে পুলিশ যে ঘটনাটা ঘটিয়েছে সেটি যদি পুলিশেরই এলিট বাহিনী র্যাব, সেটি তো আসলে পুলিশেরই আর একটা ফর্ম, এখান থেকে ওখানে আর একটা ফর্ম, সেই ফর্ম ঠিকমতো সুষ্ঠুভাবে তদন্ত করবে? র্যাবটা গঠিত হয়েছে, এখন র্যাব গঠন হইয়া আমাদের বিএনপির সময় অত্যন্ত ভালো কার্যকরী ভূমিকা নিয়েছে, কিন্তু শেখ হাসিনা এসে এটাকে দানবে পরিণত করেছে। উনি একটা কথা বলেছেন যে বিরোধী দল সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়। আপনার ভালোবাসার মধ্যে যদি সহমর্মিতা, মমত্ববোধ না থাকে তাহলে তো হবে না। ভালোবাসায় খাদ আছে, খাদ আছে মানে ওনাদের সব জায়গায়, সরকার আমরা খারাপ, বিএনপিতে সব জয়েন জায়গায় করি, সরকার সবাই খারাপ। বিএনপিতে জয়েন করি না, জয়েন করার দরকার তাহলে আপনারা থাকে কি না। চাইতেছেন? কেন জয়েন করবেন না? তাহলে মানে কি? না না, আপনার সরকারি দল কি করছে বিরোধী দলের জন্য? সহমর্মিতা থাকতো, সরকারি দল আপনার স্টেক বুঝতে হবে। আজকে যদি আওয়ামী লীগ থাকতো, বিরোধী দল কখনো আপনারা হতে পারতেন না। বাবা। কিভাবে হয়? আওয়ামী লীগ থেকে আপনাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছে, পার্লামেন্টে দাঁড়াবার সুযোগ হয়েছে, কথা বলবার সুযোগ হয়েছে। সেই জায়গায় যদি আপনারা একটা সরকারকে সর্বক্ষেত্রে ব্যর্থতার দিকে নিয়ে যান, 3 মাসের একটা শিশুর বিরুদ্ধে এখন 6 মাস হলো, 6 মাসে সরকারের ব্যর্থতা, সফলতার প্রশ্ন আসে কেন? কি জন্য আসবে প্রশ্ন? প্রশ্ন করা যায় এটা 2-3 বছর পরে একটা সরকারের মূল্যায়ন হবে। এখন যে অবস্থা করছে, এখন কোন এমপির উপর হামলা হচ্ছে, এটা কি সরকার? স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, সেটি কি আপনি নিজে কি সন্তুষ্ট কিনা তার বক্তব্য? না না, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আপনাকে দেওয়া হয় না আমাকে দেওয়া হয়, এই আমরা কি রাতারাতি পাল্টে ফেলবো? স্বরাষ্ট্র এমন এক জায়গায়, এখানে যদি ফেরেশতাও আসে সেও অজনপ্রিয় হয়ে যায়। না, এটা তো সুপারফিশিয়াল কথা বললেন, কিন্তু এটা বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছে, মানে আমি তার বক্তব্য কি আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর সন্তুষ্ট দৃষ্টি হয়েছেন কিনা? আকর্ষণ করছি এখান আপনি থেকে। সন্তুষ্ট হয়েছেন কিনা? না, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আরো শক্ত কঠোর ভূমিকা নিন এবং আইনের আওতায় আনুন। কার বিরুদ্ধে নিবে? সন্ত্রাসীদের বিরুদ্ধে না বিরোধী দলের সন্ত্রাসীর প্রতি? বিরুদ্ধে যারা অপকর্ম করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে দল মত নির্বিশেষে আপনাদের আনতে হবে। দুজনকেই আমি মনে করি বিরোধী দল সরকার যদি সহমর্মিতা, মমত্ববোধ না থাকে, আর বিরোধী দল যদি মনে করে আমি কেন বিরোধী দলের চেয়ারে, আমি কেন ট্রেজারি বেঞ্চে যাইতে পারলাম না, জি। এটা যদি সারাক্ষণ মনে আসে তাহলে তো এই দেশে কোনো উন্নতি এটা হবে মনে আসছে কিনা আপনি কিভাবে বুঝছেন? কেন মনে হচ্ছে যে বিরোধী দল এটা চিন্তা করছে? না। চিন্তা তো করছে তারা, এগুলাকে অসহযোগিতা, তাদের কথায়, ভাষায়, জি। পার্সোনাল অ্যাটাকিং এর আপনাদের দিকে তারা। দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে প্রাণীটি বা যে বস্তুটি বা যার বয়স 5 বছর, তার 6 মাস কিন্তু অনেকটা
কৈশোর পেরিয়ে যৌবনের কাছে শুরু হওয়া, অর্থাৎ সরকারের 6 মাসকে আমরা 6 মাসের শিশু বলতে পারি না। সেই জায়গাতে 6 মাস তাদের হানিমুন পিরিয়ড, এটি একটি পলিটিক্যাল টার্মস, সেটি চলে গিয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে আরেকজনের উপর দায় চাপিয়ে সরকার এমন একটা বস্তু যে সেখানে দায়ের কোনো সুযোগ নেই, এবং এটি কোনো আবেগ, ভাবাবেগ, অভিমান, ভালোবাসার কোনো সুযোগ নেই। এই জায়গাতে যিনি দায়িত্বে আছেন তিনি দায়িত্বটা পালন করবেন, যদি পালন না করেন তিনি দায়িত্ব ছেড়ে দেবেন, এটাই সাধারণ বিষয়। যাই হোক, আমরা যেটা দেখছি যে আমাদের সংসদ কার্যকর হচ্ছে, নিশ্চয়ই এই জায়গাতে সরকার আরও মনোযোগী হবে। শেষ করছি, ইস্পাহানি মির্জাপুর 0।